আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ এই অধ্যায়টিতে আমি শুরু থেকে একটু আলোচনা করতে চাই যে এই অধ্যায়ে আমাদের কি কি বেসিক বিষয়গুলো জানার প্রয়োজন আছে। যদিও বা তোমরা দেখতে পাচ্ছ যে আমি মেন বইয়ের 142 এবং 143 পেজটি তোমাদের সামনে ওপেন করে রেখেছি, কারণ আমাদের অধ্যায়টির নাম লেখা আছে উপাত্ত বিন্যস্তকরণ। সুতরাং আমাদের উপাত্ত বিন্যস্তকরণ এই বিষয়টি জানতে হলে আমাদের প্রথমে যেটি জানার প্রয়োজন যে উপাত্ত কী বা তথ্য কী। ওকে, তাহলে তথ্য বা উপাত্ত কী এটি তোমাদের সামনে আমি একটু আলোচনা করতে চাই। খেয়াল করো, আমি লিখেছি উপাত্ত বিন্যস্তকরণ তোমাদের অধ্যায়ের নাম। একটি প্রশ্ন লিখেছি যে তথ্য কী। সুতরাং আমাদের এই অধ্যায়টি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে তথ্য কী। আমি লিখেছি তথ্য যে দৈনন্দিন জীবনে আমরা যা কিছু শুনি, দেখি বা সংগ্রহ করি তাই তথ্য। যেমন আমরা দৈনন্দিন পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা এবং বর্তমান সিচুয়েশনের কারণে তোমরা যে ভিডিওটি দেখছো, সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এগুলো মূলতই আমরা যদি বলি সম্পূর্ণ তথ্য। তাহলে এই চ্যাপ্টারটি যদি বা লেখা আছে উপাত্ত বিন্যস্তকরণ, কিন্তু আমরা তথ্যটি আগে জানবো, তথ্য থেকেই মূলত আমরা উপাত্ত পাবো। তাহলে তথ্য কাকে বলে তোমরা আরেকটু দেখে নাও। এরপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন যদি বলি উপাত্ত কি, যদিও বা এটি লেখা আছে উপাত্ত বিন্যস্তকরণ। তো উপাত্ত আমি বলেছি যে অ্যাকচুয়ালি আমরা যেটি আলোচনা করছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপাত্ত বিন্যস্তকরণ, এটি মূলত তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে উপর ক্লাসে যত পড়াশোনা করবা তখন একটি অংশ পাবে ম্যাথের, যেটি অ্যাকচুয়ালি পরিসংখ্যান, আর পরিসংখ্যানের অংশই কিন্তু তোমাদের এই উপাত্ত বিন্যস্তকরণ। তো উপাত্তটা কি তোমরা একটু দেখো। বলেছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। যেমন আমি তোমাদের যদি মেন বইটি দেখাই যে ক শাখা ও খ শাখায় জমা দেওয়ার সংখ্যা, অর্থাৎ পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের গত 3 মাসে প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা ডান পাশের ছকটিতে লক্ষ্য করি। আমি এই মুহূর্তে যে ক্লাসটি নিয়েছি, আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের সকল পিএসসি বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের শিক্ষক মণ্ডলী বিভিন্ন শাখায় তাদের যে হোমওয়ার্ক জমা দিচ্ছেন এই মুহূর্তে, বা বাংলাদেশ সরকারের একটা সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পঞ্চম শ্রেণীর যে ক্লাসগুলো দিচ্ছেন, সেই ক্ষেত্রে তোমরা যে হোমওয়ার্কগুলো করতেছো বাসায়, বা তোমাদের শিক্ষক মণ্ডলী যে হোমওয়ার্কগুলো তোমাদের দিচ্ছে, তোমরা কতবার হোমওয়ার্ক খাতায় করছো বা তোমরা বিভিন্ন ক্লাস টিউনে জমা দিচ্ছ, সেটিই কিন্তু আমি যদি বলি আমাদের একটি উপাত্ত। তো বলেছে যে আমরা সংখ্যার মাধ্যমে যখন বলছি যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। যেমন এখানে দেখো ক শাখার 25, ক শাখায় যে হোমওয়ার্ক জমা দিয়েছিল 25 বার, 24 বার, 15 বার, এভাবে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা বলছি উপাত্ত। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে উপাত্ত কত প্রকার। সুতরাং তোমাদের উপাত্ত কত প্রকার, উপাত্ত প্রধানত কত প্রকার, এখানে লেখা আমি প্রশ্নটি দিয়েছি। উপাত্ত যদি বলি, উপাত্ত মূলত বা প্রধানত আমরা জানি 2 প্রকার। দুই ধরনের উপাত্ত, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তোমাদের মেন বইয়ে কিন্তু এইভাবে ডেফিনেটলি উপাত্ত বিন্যস্তকরণের ব্যাপারটা কিন্তু দেওয়া নেই, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উঠেই কিন্তু উপাত্ত বিন্যস্তকরণের ব্যাপারটি পাবে। তাহলে বা সপ্তম শ্রেণীতে তোমাদের উপাত্ত ওখানে আসা আরও 2 ধরনের, যেটি প্রাথমিক উপাত্ত আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। তাহলে উপাত্ত বিন্যস্তকরণ, যে এখান থেকে আমরা উপাত্ত প্রধানত 2 প্রকার, একটি বিন্যস্ত উপাত্ত আর একটি অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্ত কি সেটি তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। অবিন্যস্ত উপাত্ত বলা হচ্ছে এলোমেলোভাবে উপস্থাপিত তথ্য হলো অবিন্যস্ত উপাত্ত। যেমন এখানে লিখেছে দেখো 9,
তারপরে 7, তারপরে 20, তারপরে 11 ডট ডট ইত্যাদি। এখানে দেখো এলোমেলোভাবে আছে, কোনো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম আকারে কোনো কিছুই সাজানো নেই। ওকে, সুতরাং এই ধরনের এলোমেলোভাবে উপস্থাপিত তথ্য হলো অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত হলো যে এলোমেলোভাবে যে উপাত্তগুলো থাকবে, এলোমেলোভাবে উপস্থাপিত তথ্য মানের অধক্রম বা ঊর্ধ্বক্রমে সুন্দরভাবে সাজানো হলো বিন্যস্ত উপাত্ত। যেমন আমি এখানে লিখেছি দেখো 7, 10, 12, 15 ডট 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 ইত্যাদি। এটি দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে আস্তে আস্তে সাজানো হচ্ছে ছোট থেকে বড়। আর অধক্রমে দেখো আমি আরেকটি উপাত্ত সমূহ আমি সাজিয়েছি মানের অধক্রম অনুসারে 72, 70, 65, 50 ইত্যাদি ডট ডট ডট। সুতরাং যে এখানে আমরা দেখতে পেলাম বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপাত্ত কাকে বলে বা উপাত্ত কত প্রকার কী কী এবং উপাত্ত যে বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত এটি কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে জানার প্রয়োজন আছে। এখন আসো তোমাদের মেন বইয়ে আমি এখন যদি আলোচনা করতে চাই, আমি তোমাদের অনেকেই হয়তো 142 পেজ এখানে উল্লেখ আছে যে 142 পেজে কী কিছু আছে। অবশ্যই 142 পেজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 2টি শাখার উপাত্তসমূহ দেওয়া আছে। এই উপাত্ত থেকে দেখো এটি কিন্তু একটি প্রশ্ন, যদিও বা একটি কাজ এখানে দেওয়া আছে, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে আমরা যদি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কথা বলি, এমন যদি 2টি প্রশ্নর পাশাপাশি তুলে দিই ক শাখা খ শাখা, এখান থেকে কিন্তু দেখো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয়ে যাচ্ছে যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে আমরা ক শাখায় গুণে দেখব, এখানে 18 জন শিক্ষার্থী রয়েছে। খ শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, এখানে 20 জন শিক্ষার্থী রয়েছে। এরপরে বলেছে প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত। তাহলে অষ্টম অধ্যায়ে তোমরা গড় পেয়েছো, সুতরাং ক নং প্রশ্ন থেকে কিন্তু তোমরা গাণিতিক গড়ও বের করতে পারছো। ওকে, যেটি কিন্তু এখানে লেখা আছে গড় সংখ্যাটি নির্ণয় করো দেখো। এবং ক শাখার গড় আমি কিন্তু নির্ণয় করে পেয়েছি, ক শাখার গড় 21 এবং খ শাখার উপাত্তগুলোর আমি গড় নির্ণয় করে পেয়েছি দেখো 18.95। ওকে, এরপরে বলেছে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে কোন শাখায় বারবার এসেছে। এটি খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে কোন শাখাতে আমাদের কোন সংখ্যাগুলো বারবার এসেছে। তোমরা যদি দেখো যে ক শাখা যদি তোমরা দেখো ক শাখাতে আমরা দেখতে পেয়েছি 3 জন শিক্ষার্থী 26 বার কিন্তু তারা হোমওয়ার্ক জমা দিয়েছে। এবং খ শাখায় দেখো 4 জন শিক্ষার্থী আছে 4 বার করে, অর্থাৎ 12 বার এবং 29 বার, অর্থাৎ এখানে 12 এবং 29 তারা 4 বার করে জমা দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশ্ন আছে প্রতি শাখার কোন সংখ্যাগুলো বারবার এসেছে, এটিও তোমরা দিতে পারছো। এরপরে দেখো প্রতি শাখার সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাটি কত। তাহলে ক শাখা থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা অবশ্যই আমাদের যাচাই করতে হবে। খ শাখাতেও দেখো এইভাবে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা আমাদের যাচাই করতে হবে। এরপরে বলেছে ক শাখা এবং শাখা খ তুলনা করে আমরা কি বলতে পারি। এখানে দেখো প্রশ্নটি বলেছে সঠিক ধারণাটি বেছে নেই। তাহলে উপরের গড় সংখ্যা থেকে আমি উপরের গড়ে দেখলাম ক শাখার গড় 21, খ শাখার গড় 18.95। সুতরাং ক শাখার আমরা যদি বলি বাড়ির কাজ বেশি দিয়ে জমা দিয়েছে এবং খ শাখায় বাড়ির কাজ কম জমা দিয়েছে। সুতরাং 142 পেজ পঞ্চম শ্রেণী বা পিএসসি শিক্ষার্থীদের জন্য বলবো, তোমরা কোনো একটি পেজ দেখে হয়তো মনে করতে পারো যে স্যার এই পেজে কি কোনো গাণিতিক সমস্যা আছে। অবশ্যই আজকে আমি তোমাদের সামনে 142 পেজের চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমি তোমাদের আবার বলতে চাই যেটি জানার প্রয়োজন হবে, তথ্য কাকে বলে, উপাত্ত কি, উপাত্ত প্রধানত কয় প্রকার কি কি, এবং যে উপাত্ত 2 প্রকার বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারটি অর্থাৎ এই অধ্যায়টিতে কী ধরনের ম্যাথ আছে, মূলত এখানে তোমরা কয়েক ধরনের ম্যাথ পাবে। অর্থাৎ আমরা উপাত্ত বিন্যস্তকরণ পাবো, উপাত্ত সমূহ আমরা লেখচিত্রের সাহায্যে আমরা উপস্থাপন করব এবং লেখচিত্র কি বা লেখচিত্রের সাহায্যে আমরা উপস্থাপন করার ক্ষেত্রটা এখানে তোমরা দেখো ছক কাগজ ইউজ করবা। এরপরে তোমরা যেটি পাবা অনুশীলন 146 পেজ এবং 147 পেজ, মূলত উপাত্ত বিন্যস্তকরণের ব্যাপার আছে। এরপর নতুন একটি অধ্যায় যেটি জনসংখ্যা, এবং জনসংখ্যার এখানে ঘনত্ব কী বা জনসংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব, জনসংখ্যার আয়তন কীভাবে নির্ণয় করা যাবে বা ঘনত্ব, এগুলো দিয়ে মূলত 148 এবং 149 পেজ দেওয়া আছে। এবং তোমরা যদি দেখো যে অনুশীলনী 13 150 পেজে
লক্ষ্য করো 1 নম্বর গাণিতিক সমস্যাটা মূলত উপাত্ত বিন্যস্তকরণ বা এখানে ট্যালি চিহ্ন আমাদের ইউজ করতে হবে। এরপরে তোমরা দেখবে যে এই উপাত্ত বিন্যস্তকরণের পর যে আমরা সারণী তৈরি করব অর্থাৎ লেখচিত্র তৈরি করব, এই 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু দেখবে যে পিএসসি পরীক্ষায় এসেছে। অনেক সময় আমরা সারণী ফাঁকা রাখি। আবার 3 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা, গ্রাম বা আয়তন কীভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ 150-51 পেজ, এই পেজে মূলত অনুশীলনী। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে অনুরোধ করব এই 13 অধ্যায়টি তোমরা 2টা পাঠ করবে, অর্থাৎ 2টা পাঠ বলতে 3টি পাঠ। একটা হচ্ছে তোমরা সারণী বিন্যস্তকরণ, তারপরে সারণী থেকে আয়তলেখ তৈরি করবা। এরপরে তোমরা গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে, সূত্রগুলো তোমরা নির্ণয় করবা। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদের সামনে থাকার চেষ্টা করব এবং চেষ্টা করব এই সিচুয়েশনে তোমাদের যতটুকু হেল্প করার, সেই শুভকামনায় আজকের এই ক্লাসে ইতি টানলাম। আল্লাহ হাফেজ।